প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনার সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে তেহরান ইসলামাবাদের প্রতিনিধি দল, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত। উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, জ্বালানি সংকট মোকাবেলা ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনার লক্ষ্য। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতায় বিকল্প শ্রম বাজার খোঁজা হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী, মালয়েশিয়া শ্রম বাজার উন্মুক্ত করার উদ্যোগ। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের প্রভাবশালী 100 ব্যক্তি তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্র সংস্কারে দূরদর্শী পরিকল্পনার স্বীকৃতি। বিএনপির 31 দফাকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প নেবে বিশ্বব্যাংক, ওয়াশিংটন ডিসিতে সংস্থা প্রেসিডেন্টের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক। এবং স্বকীয় সংস্কৃতি ধারণ করে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান, নানা আয়োজনে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বর্ষবরণ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত। শুরুতেই ইরান যুদ্ধের 47তম দিন। যুদ্ধে ও বন্ধে আলোচনা পুনরায় শুরু করতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন ইসলামাবাদের প্রতিনিধি দল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা সরাসরি আলোচনা শুরুর সম্ভাবনার কথা জানান। ইরান হুঁশিয়ারি করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালিয়ে গেলে তারা লোহিত সাগর, পারস্য উপসাগর এবং ওমান সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেবে। নাফিস ইফতেখারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিনিধি দলের সাথে ইরানের রাজধানীতে গিয়েছেন। ইরান নিশ্চিত করেছে, গত সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে প্রথম দফার আলোচনায় কোনো সমঝোতা না হলেও পাকিস্তানের মাধ্যমে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ অব্যাহত রয়েছে। দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা ও ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতের মধ্যে হরমুজ অবরোধে প্রায় 10,000 সেনা ও 15টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের সেনাবাহিনী হুঁশিয়ার করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালিয়ে গেলে তারা লোহিত সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেবে। হরমুজ প্রণালীতে নৌযান চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইউরোপের দেশগুলো একটি বড় জোট গঠনের পরিকল্পনা করছে। যুদ্ধ পরবর্তী সময়ে এ পরিকল্পনা কার্যকর করবে ইউরোপের দেশগুলো। এ অবস্থার মধ্যেই হরমুজ অতিক্রম করেছে চীনের 4টি জাহাজ। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। জ্বালানি সংকট ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন মার্কিন ডলার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইন সম্মেলনে ভার্চুয়াল পরিসরে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশও সংকটে রয়েছে। রাহুল রায় রিপোর্ট। সংসদ অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদের কার্যালয় থেকে এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইন সম্মেলনে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সম্মেলনে বক্তব্য দেন। ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ এবং ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইএ ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সারা বিশ্বের সংকট ও বাংলাদেশে এর প্রভাব নিজের বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী। The energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. These include
demand size management through rationing of government office and market hours. Bangladesh is concerned that the scale of consequences of this crisis could exceed those of 1970s oil shock, which triggered a decade of stalled development in the 1980s. Since gaining independence in 1971, Bangladesh has worked relentlessly to drive economic growth, lift millions out of poverty. সংকট মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের কাছে সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Bangladesh is not alone in facing this risk, nor can we overcome it through national efforts alone. This moment calls for decisive and coordinated global action. The situation before us demands urgency, stability, solidarity, and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. In this regard, Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. প্রধানমন্ত্রী বলেছেন, এ ধরনের সংকট নিরসনে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ খুবই প্রয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে বিকল্প শ্রমবাজারের খোঁজে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার কাজ চলছে। জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি জানিয়েছেন, 1 জুলাই 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে সশস্ত্র বাহিনী সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। চকর মালিথা রিপোর্ট। 5 দিন বিরতির পর বুধবার সকালে সংসদ অধিবেশন বসলে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। হঠাৎ করে পানি বেড়ে যায় বর্ষার সময়, সেটিকে যাতে আমরা ঠিকভাবে সারা দেশে ছড়িয়ে দিতে পারি, সেই জন্য খাল খনন কর্মসূচিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভাবনাময় সমুদ্র সম্পদ ও দেশের পর্যটন শিল্প নিয়ে সরকারি দলের 2 জন সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক কুয়াকাটা সংলগ্ন 7টি উপজেলা গলাচিপা, কলাপাড়া, রাঙামালী, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী এবং তালতলী নিয়ে পায়রা কুয়াকাটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ফোকাসিং অন ইকো ট্যুরিজম শীর্ষক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান অ্যাকশন এরিয়া প্ল্যান তৈরি করা হচ্ছে। আর এক প্রশ্নের উত্তরে সরকারের 180 দিনের কর্মসূচি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি, আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত 30 মিনিটের উত্তরদানের বাইরেও টেবিলে উত্থাপিত লিখিত উত্তরে সংসদ নেতা বলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতায় বিকল্প শ্রম বাজারের খোঁজ চলছে। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের জন্যও কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, নৌ সেনা ও বিমান বাহিনীর জন্য উন্নত অস্ত্রশস্ত্র, আধুনিক যুদ্ধবিমান, নৌযান, সাবমেরিন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক নজরদারি প্রযুক্তির সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইমের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তার দূরদর্শী নেতৃত্ব, সীমাহীন সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অসামান্য অবদান আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পেল। রিপোর্টে জানাচ্ছেন রোকসানা আমিন। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যক্তিত্ব, উদ্ভাবক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের নাম প্রকাশ করে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা টাইম ম্যাগাজিন। এবছরও দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2026 অর্থাৎ বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন।
2026 সালের এই তালিকায় নেতা ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টাইম ম্যাগাজিনের তালিকায় তারেক রহমানের পাশাপাশি বিশ্বের আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম এবং ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। তালিকায় আরও আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টিভ উইটকফের মতো প্রভাবশালী ব্যক্তিত্ব। তারেক রহমান সম্পর্কে টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাসিত জীবন শেষে তারেক রহমান 17 বছর পর দেশে ফিরে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে তার দলকে অভাবনীয় জয় এনে দেন। এ বিজয়ের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তার মা প্রয়াত খালেদা জিয়ার পথ অনুসরণ করেন। জানুয়ারিতে টাইমকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, দেশের 17 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে কাজে লাগানো এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে আবার সচল করতে চান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের উদ্দেশ্যে এরই মধ্যে বলেছেন, তার স্বপ্নের কথা, আই হ্যাভ আ প্ল্যান। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। রোকসানা আমিন, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। অন্তর্বর্তী সরকারের সময় হওয়া মবের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় পীরের হত্যায় ঘটনা সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। খুব লম্বা সময় জ্বালানিতে ভর্তুকি দিয়ে চলা সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। কবর থেকে মরদেহ তুলে আগুন দেওয়া, রাস্তায় জনসমক্ষে পাথর দিয়ে পিটিয়ে হত্যা, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া, পত্রিকা অফিসে আগুন, টেলিভিশনের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণাসহ অসংখ্য ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকারের সময়। এসব ঘটনায় মবের নতুন ধরন দেখা গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কুষ্টিয়ায় পীরের হত্যার ঘটনায় তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়। এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে যে পীরের বিরুদ্ধে কেউ তাকে পীর কি পীর না প্রশ্ন করছেন, করুন আপনারা, সেটা করতেই পারেন। তার কোনো বক্তব্য নিয়ে কারোর মধ্যে কোনো রকম কোনো ক্ষোভ, আহত হওয়া যদি থেকে থাকে থাকতে পারে। ওনার চাইতে আরও বেশি ভয়ঙ্কর বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন। রাষ্ট্র আইন প্রয়োগ করার ক্ষমতা রাষ্ট্রেরই আছে। ব্যর্থতাটা কেন হলো? অবশ্যই আমরা যদি ভবিষ্যতে এটার রিপিটেশন বন্ধ করতে চাই, আমাদের সেটাও করতে হবে। এটা খুব সিরিয়াসলি তৈরিও দেখা হচ্ছে যে আমরা যদি মবের বিরুদ্ধে কাজ করতে চাই, ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে। এবং আমি অন্তত যেগুলো নিয়ে আমাদের সমাজে ঐক্যমত্য আছে আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করব। যথাসময়ে হামের টিকা কেন কেনা হলো না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এগুলো আপনি প্রিভেন্ট করা শিখে গেছেন, এগুলোতে মানুষ মারা যাবে না, একটা শিশুও মারা যাবে না। এই প্রিভেন্টেবল ডিজিজে যখন কেউ মারা যায়, এটা নেওয়া যায় না। এটা দিতে পারা কিন্তু এক ধরনের প্রিভেনশন। সো আমরা এটা করবই অ্যাট এনি কস্ট। আমরা কারা কারা দায়ী, কারণ প্রত্যেক সময় নজিরটা তো রাখতে হবে সামনে যে যারা ব্যর্থ তারা কোনো না কোনোভাবে এখানে শাস্তির মুখোমুখি পড়ছে। ডাক্তার জাহিদুর রহমান বলেন, ভুল তথ্য ও অপতথ্য যাচাইয়ে আইনজীবী প্যানেল করা হচ্ছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এখন থেকে যে কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতির 31 দফাকে অগ্রাধিকার দেবে বিশ্বব্যাংক। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্থাটির প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এমন আগ্রহের কথা জানান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর বৈঠকে ধনী দেশগুলো এবং উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুত অর্থ ছাড় এবং তহবিল বাড়ানোর অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটন ডিসি থেকে রিজভি নেওয়াজের রিপোর্ট।
বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকের দ্বিতীয় দিনে বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অজয় বাঙ্গা। সৌজন্য সাক্ষাতের বাইরে গিয়ে বহুজাতিক সংস্থাগুলোর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান এবং ইআরডি সচিবকে নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থমন্ত্রীর বৈঠকটি কিছুটা ব্যতিক্রম বলা চলে। নির্বাচিত সরকারের প্রতি উন্নয়ন সহযোগীদের পূর্ণ আস্থার প্রতিফলন এটা, বলছেন অর্থমন্ত্রী। আমাদের পুরো প্রোগ্রামটাকে তারা এটা ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত না, তারা মনে করছে এটা অন্তর্ভুক্ত হওয়ার দরকার এবং এটার জন্য তারা প্রয়োজনে একটা পোর্টফোলিও করার কথা চিন্তা করছে। আলোচনা হবে আরো অনেক কিছু, বাট এটাও একটা আমার মনে হয় আমাদের কর্মসূচির প্রতি তাদের সমর্থন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, আমাদের ম্যানিফেস্টো যেটা বলা হয়েছে, এটার সাথে তারা অ্যালাইন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা 20টি দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকেও নেতৃত্বের ভূমিকা ছিল বাংলাদেশ। 20,000 কিলোমিটার খাল খনন, 2.5 কোটি বৃক্ষরোপণ সহ জলবায়ু বান্ধব নানা কর্মসূচির কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। জলবায়ুর বিষয়ে আমাদের রেজিলিয়েন্স তো আমাদের করতে হবে, আমাদের অনেক বড় জনসংখ্যা, কিন্তু এখানে আমার তো এইটা করতে গিয়ে যে আমাদের একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে, এখানে আমাদের ফিসক্যাল স্পেসটা কমে যাচ্ছে। চলতি অর্থবছরে 4.7% জিডিপি প্রবৃদ্ধি হতে পারে আইএমএফ এর এমন পূর্বাভাস নিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার তো মাত্র দায়িত্ব নিয়েছে, তাদের কর্মসূচির প্রভাব পড়তে শুরু করলে জিডিপি এমনিতেই বাড়তে থাকবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপি যে 31 দফা প্রতিশ্রুতি দিয়েছিল ইশতেহারে, এরই মধ্যে তার বেশ কয়েকটি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচিগুলো বাস্তবায়ন শুরু হয়ে গেছে এবং এটি বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের নজরেও এসেছে। প্রশংসা পাচ্ছে বাংলাদেশ সরকার। তারা বলছে অর্থ নিয়ে এবং কারিগরি সহায়তা নিয়ে পাশে থাকবে বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগী সব সংস্থাগুলো। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ঘিরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে বগুড়া সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, 20 এপ্রিল সকালে ঢাকা থেকে সড়কপথে এসে বগুড়ায় কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। নির্বাচনের পর নিজ জেলায় প্রধানমন্ত্রী প্রথম সফরে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বগুড়া জজ কোর্টের বার সমিতি নতুন ভবন উদ্বোধন, আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে জামিন হওয়া আসামিদের ডিজিটাল ই-বেল বন্ড উদ্বোধন, বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনের উন্নীতকরণ ফলক উন্মোচন, বাগবাড়ি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন ও সুধী সমাবেশে কৃষক কার্ড বিতরণ এবং খাল খনন কর্মসূচি উদ্বোধন। বিকেলে বগুড়া জেলা বিএনপির আয়োজনে আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় বক্তৃতা করেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সে সময় ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য মোর্শেদ মিল্টন ও অন্যরা। যে জায়গাগুলোতে উনি যাবেন এবং যে সমস্ত ফলক উন্মোচন করবেন এবং আপনার আমাদের যে কার্ড বিতরণ হবে ইয়েতে আপনার বাগবাড়িতে, এবং বাগবাড়ি স্মৃতি শহীদ জিয়া স্মৃতি বিজড়িত জন্মভূমি সেই বাসায় যাবেন, সেই বাসা পরিদর্শন করবেন। ওখান থেকেই আমরা আবার এখানে ফিরে আসব। এগুলো মোটামুটি কর্মসূচি আমরা মোটামুটি ঠিক করে ফেলেছি। নানা আয়োজনে নতুন বছর বরণ করে নিয়েছে দেশের অন্যতম শীর্ষ ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির বলেছেন, স্বকীয় সংস্কৃতি ঐতিহ্য ধারণ করে দেশের অগ্রযাত্রায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এরই অংশ হিসেবে ইনসেপ্টাকে এনার্জি ইন্ডিপেন্ডেন্ট কোম্পানিতে পরিণত করার পরিকল্পনার কথা জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। নতুন দিনের নতুন আলোয় ইনসেপ্টা থাকুক সবার ভালোয় প্রতিপাদ্যে বাংলা নববর্ষ 1433 উদযাপনে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কর্মীরা যোগ দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির ও ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির সহ ঊর্ধ্বতনরাও।
পয়লা বৈশাখের অনুপ্রেরণায় সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রত্যয় প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা। পয়লা বৈশাখ শুধুমাত্র একটা সংস্কৃতি উৎসব নয়, আমাদের মনে হয় এটা নতুন করে আবার শুরু করার একটা সুযোগ। আমরা এই দিনে সবাই নিজে অঙ্গীকার করি যে আমরা আবার নিজেদের পুরানো অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন করে নতুন চিন্তাধারায় আমরা শুরু করব। দেশের সংস্কৃতিকে ধারণ করে এগিয়ে যাওয়ার কথা বলেন ইনসেপ্টার চেয়ারম্যান। বাংলাদেশের উত্তরণের পথে আমরা এই যে ছোট্ট একটা ইউনিট, আমরা এইটাকে এমন পর্যায়ে আমরা দেশের প্রতি কন্ট্রিবিউট করব, দেশের প্রতি আমাদের অবদান রাখব, যাতে করে বাংলাদেশ এরকম আমাদের মতো এরকম অনেক কোম্পানিগুলি একসাথে মিলে বাংলাদেশকে নিজস্ব স্বকীয়তায় পৃথিবীর মানুষের কাছে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা হবে সমৃদ্ধ বাংলাদেশ, যেটা অর্থনৈতিকভাবে আপনার ইন্ডিপেন্ডেন্ট, যেটা হবে স্বাধীন, যেটা হবে ভয়মুক্ত, যেটা হবে কোনো কারোর কাছে আমরা ঠেকে থাকার জন্য না, এবং আমরা আমাদের নিজস্ব পরিচয়ে আমরা সামনে এগিয়ে যাব। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন ইনসেপ্টার কর্মকর্তা কর্মচারীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জ্বালানি তেল সংগ্রহের জন্য নাভিশ্বাস ক্রেতাদের তেল সংগ্রহের জন্য ফিলিং স্টেশনের চারপাশে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এখন নিয়মিত চিত্র। সেই সাথে ভয়াবহ আকার নিয়েছে রাজধানীর যানজট। স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটছে বলছেন নগরবাসী। তেল সরবরাহের চেয়ে ব্যবস্থাপনায় বেশি সমস্যার কথা বলছেন পাম্প মালিকরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফিলিং স্টেশন ঘিরে এমন দীর্ঘ সারি এখন নিয়মিত চিত্র। অ্যাম্বুলেন্স, জরুরি প্রয়োজন আছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাড়িও অপেক্ষার সারিতে। সকাল 7টা থেকে 8টার মধ্যে তেল সরবরাহ শুরু করার কথা থাকলেও বেলা 11:30টায়ও বন্ধ অনেক পাম্প। কোনো পাম্প দুপুরে তেল দেয়া শুরু করে 1-2 ঘন্টা পরই বন্ধ করে দিচ্ছে। তেল নাই বলতেছে। আমি রাত থেকে আসি, রাত 2টা থেকে আসি। দাঁড়ায় থেকে মাঝখানে একজনে কয় আমার লোক মারা গেছে, সিরিয়ালে ঢুকছে। দুর্ভোগের কথা বলছেন গ্রাহকরা। কেউ দেখতেছেন এই যে রোদের ভিতর 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল থাকে, এরপরও তেল পাই না। এখন এই অভিযোগ কাকে দিব আমরা? 38 বছরের এই অভিজ্ঞতায় আপনি কি কখনো এরকম সংকট দেখেছেন তেল নিয়ে? না, আমি এ পর্যন্ত আমি দেখিনি জীবনে। এই অবস্থায় তেল সংগ্রহের জন্য রাস্তায় দাঁড়ানোর পরই রং পার্কিংয়ে মামলা দেওয়ার অভিযোগও করেছেন অনেকে। এর মধ্যে আমার গাড়িতে মামলা দেওয়া হয়ে গেছে, ভিডিও মামলা দেওয়া হয়ে গেছে। যদি এরকম মামলা দেয় তাহলে আমরা গাড়ি রাখবো কোথায় আর বা তেল নিব কিভাবে? সরবরাহে সমস্যা না থাকলেও ব্যবস্থাপনায় সমস্যার কথা বলছেন পাম্প মালিকরা। যদি সরকার তেল না দিত গাড়িগুলো রাস্তায় পড়ে যেত না। একটা তো পড়ছে, পরে তো নাই। এখন কি করবে ওনারা জানে। আমরা যতক্ষণ পারি আমরা করব, এরপর যখন দেখবো পারবো না আমরা চাবি চোবা নিয়ে কনসার্ন জেলার প্রশাসনের কাছে দিয়ে দেবো। আপনারা চালান, আমার স্টাফ দিলাম, আপনারা আল্লাহ যেমনি খুশি আমরা চালান। 4:30 বাজে আসছি, রাত্রে এখন বাজে 11:19 বা এখন পেলাম। আনন্দ মানে পুরো 4 রাত থেকে বেশি। দুর্ভোগ কমাতে ফিলিং স্টেশন, গাড়ি ও মোটরসাইকেলকে অনলাইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন গাড়ি মালিকরা। যুদ্ধ হচ্ছে ইরানে, আর জ্বালানি তেল সংগ্রহের জন্য যেন অঘোষিত যুদ্ধ চলছে বাংলাদেশের অধিকাংশ পেট্রোল পাম্পগুলোতে। এমনিতেই যানজটে সবসময় নাকাল এই ঢাকা শহর, আর তেল সংগ্রহের জন্য এই যে গাড়ি মোটরসাইকেলের দীর্ঘ লাইন, এতে যেন ভোগান্তি আরও বেড়েছে। প্রতিদিনই নগরবাসী ভাবছেন হয়তো সংকট কেটে যাবে, কিন্তু সংকট তো কাটছেই না, বরং সংকট যেন দিন দিন বাড়ছে। ঢাকার তেজগাঁও থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। রাজধানীর যাত্রাবাড়িতে ধর্ষণ মামলায় পলাতক আসামিকে অভিনব পন্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি রাশেদুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তারে যাত্রাবাড়ি থানার এএসআই পলাশ রিকশা চালক সেজে অংশ নেন অভিযানে। ইবনে সাইদ অঙ্কুরের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিনব কৌশলে পরিচালিত এক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে পলাতক আসামি রাশেদুল ইসলাম রাব্বিকে। তিনি যাত্রাবাড়ি থানাসহ একাধিক থানায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, অবৈধভাবে জিম্মি করা, শারীরিক নির্যাতন, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে। এছাড়াও যৌন হয়রানি ও পর্নোগ্রাফি আইনে অভিযোগ আছে।
টোটাল 10টা অভিযোগ পাইছে এবং সবগুলা একই ধরনের একই ধরনের। আমরা বাংলাদেশে এই ধরনের নর্মাল পাই না, নর্মাল বিহেভিয়ার, এই টাইপের বিহেভিয়ারের আসামি পাই না। পুলিশের ভাষ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দীর্ঘদিন ধরে পলাতক এই আসামি যাত্রাবাড়ি ধনিয়া কলেজ এলাকার আশপাশে অবস্থান করছে। তাকে ধরতে নেওয়া হয় ভিন্নধর্মী কৌশল। যাত্রাবাড়ি থানার চৌকশ পুলিশ কর্মকর্তা এএসআই পলাশ নেন এক অভিনব সিদ্ধান্ত, ছদ্মবেশে অভিযানে নামার। নিজেই রিকশা চালকের বেশ ধারণ করে ভিকটিম নারীকে যাত্রী বানিয়ে শুরু করেন বিশেষ অভিযান। কয়েকদিন ধরে তিনি রিকশা চালকের ছদ্মবেশে এলাকায় ঘুরে ঘুরে চালান গোপন নজরদারি। বাইরে থেকে সাধারণ এক রিকশা চালক মনে হলেও ভেতরে ছিল নিখুঁত পরিকল্পনা, পলাতক আসামিকে শনাক্ত করে আইনের আওতায় আনা। অবশেষে সুযোগ বুঝে ধনিয়া কলেজের সামনে কৌশলে গ্রেফতার করা হয় রাশেদুল ইসলাম রাব্বিকে। আমরা তাকে ধরতে পেতে হয়েছে। আমার যে আছে, আমার টিমের লোকজন রিকশা পর্যন্ত চালাইছে ওকে ধরার জন্য। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ভিকটিমদের 5টি মোবাইল ফোন। পুলিশ বলছে অপরাধীদের গ্রেফতারে এমন কৌশলী ও ভিন্নধর্মী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে পুলিশের এমন উদ্যোগে নিরাপত্তা নিয়ে মানুষের আস্থা আরও বেড়েছে, যার ফলশ্রুতিতে সাধারণ জনগণের নিকট বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে তাদের বিশ্বাস। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই। রাজধানী বনানী 12 নম্বর রোডে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 6টি ইউনিটে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে সন্ধ্যা 6:30টার দিক বনানীর কাঁচা বাজারের পাশে একটি ভবনের 9 তলায় আগুনের সূত্রপাত হয়। পরে ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। তিনি জানান, আগুনের ঘটনা জানার পরপরই প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার ওই সংসদ অধিবেশন চলাকালীন সময়ে উনি খবরটা যখন পেলেন যে আমাদের এই যে বনানী 12 নম্বরের মাঝামাঝি একটা বাণিজ্যিক প্লটে আগুন লেগেছে, উনি তাৎক্ষণিকভাবে ফায়ার ব্রিগেডে উনি ইনভলভ করেছেন। এই ভবনের 9 এবং 10 তলায় আগুন ছিল। আমরা এসে তাৎক্ষণিক আমাদের ইনসাইড এবং আউটসাইড দুই দিক থেকেই আমরা অগ্নি নির্বাপনের চেষ্টা করি। তো আমরা চেষ্টা করে আমরা 9টার সময় আমরা আগুন আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসি। নতুন ন্যাশনাল প্রেসিডেন্ট ও কমিটির শপথ গ্রহণ এবং বছরব্যাপী কর্ম পরিকল্পনা উপস্থাপন সহ নানা আয়োজনে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল JCI-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আয়োজনে JCI বাংলাদেশের ইনগ্রেশন সেরেমনি অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ, বিভিন্ন চ্যাপ্টারের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে কর্পোরেট, নির্বাহী, কূটনীতিক এবং তরুণ নেতৃত্বের মধ্যে পারস্পরিক যোগাযোগের বিষয়ে আলোচনা হয়। এবারে স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলা নতুন বছর বরণ উপলক্ষে জাতীয় শিশু কিশোর সংগঠন আমরা কুড়ির উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা, সমাজসেবা, সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্টজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। আয়োজনের দ্বিতীয় পর্বে আমরা কুড়ি সহ 15টি সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে অংশ নেন। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
শ্রীলঙ্কায় আটকে পড়ে ইরানের 200-রও বেশি নাবিক 1 মাসেরও বেশি সময় অবস্থান করার পর দেশে ফিরেছেন। শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষা মন্ত্রী অরুণা জয়শেখরা বিষয়টি নিশ্চিত করেছেন। গত 4ই মার্চ ইরানের আইরিস দেনা যুদ্ধজাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে যায় এবং 104 জন নাবিক নিহত হন। 5ই মার্চ ইরানের আরেকটি নৌযান আইরিস বুশেহার একটি ইঞ্জিন বিকল হয়ে শ্রীলঙ্কার একটি বন্দরে নোঙর করার অনুরোধ জানায়। পরে শ্রীলঙ্কা জাহাজটি নিয়ন্ত্রণ নেয়। আইরিস দেনা জাহাজ থেকে উদ্ধার হওয়া 32 জন এবং আইরিস বুশেহার থেকে 206 জন নাবিককে অবশেষে বিশেষ বিমানে ইরানে পাঠানো হয়েছে। এবারে কৃষি সংবাদ। টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় আনারস, কলা, লেবু, পেঁপে চাষে সাফল্যের পর এবার এক তরুণ উদ্যোক্তার হাত ধরে চাষ হয়েছে স্ট্রবেরি। বিদেশি ফল স্ট্রবেরি চাষ সফল হওয়ায় স্থানীয় অনেকের মাঝেই এই ফল চাষে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর ও সখীপুরের পাহাড়ি এলাকার মাটিতে এবার স্ট্রবেরির চাষ হয়েছে। স্থানীয় তরুণ আব্দুল আল মামুন নানা জায়গায় ধর্ণা দিয়ে প্রযুক্তির সহায়তা না পেয়েও ইউটিউব দেখে শুরু করেন স্ট্রবেরি চাষ। সঠিক পরিচর্যায় পেয়েছেন ভালো ফলনও, যা থেকে ভালো লাভের প্রত্যাশা তার। শুরুর দিকে আমি বিভিন্ন কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা আমাকে কোনো সাহায্য সহযোগিতা করে নাই। পরবর্তীতে আমি নিজের জ্ঞান এবং সোর্স অনুযায়ী কাজ করে তারপর আমার ফ্রেন্ডের মাধ্যমে এগুলো সংগ্রহ করি চারা। পরবর্তীতে ওদের কাছ থেকে পরামর্শ নিয়ে এবং আমার নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই স্ট্রবেরি প্রজেক্টটা আমি গড়ে তুলেছি। লেখাপড়ার পাশাপাশি তার এই চেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। এটা অর্থনীতি যার লাগে, যার সহযোগিতা করার লাগে আমি করি। এটা বিক্রি টেক্রি আমার ছেলের সহযোগিতায় আমি করতেছি। উৎসবের কারণে খুব এগিয়ে যেতে পারছে। এখানে এই বাগানটা খুব লাভজনক। স্ট্রবেরি ক্ষেত করে অনেক লাভবান হয়েছে, আমিও ভাবতেছি করব। এই সাফল্য দেখে স্থানীয় অনেক বেকার যুবক স্ট্রবেরি চাষে আগ্রহ দেখাচ্ছেন, যা ভবিষ্যতে স্থানীয় কৃষিতে নতুন বৈচিত্র্য আনবে এমন আশা সংশ্লিষ্টদের। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। মাটির শিল্প শুধু একটি পেশা নয়, এটি পরিবেশ এবং মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি ঐতিহ্য। তবে প্লাস্টিক সহ নানা আধুনিক পণ্যের দাপটে হারিয়ে যাচ্ছে পরিবেশ বান্ধব এই শিল্প। বাজারে চাহিদা কমায় মাটির জিনিসপত্র তৈরিতে আগ্রহ হারাচ্ছেন নতুন প্রজন্মের মৃৎশিল্পীরা। দীর্ঘদিনের পেশা ছেড়ে জীবিকার সংকটে পড়ছেন কুমোররা। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। মাটির শিল্পের সঙ্গে মানুষের সম্পর্ক প্রাচীনকাল থেকেই। একসময় গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবন তথা রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ ছিল মাটির বাসন কোসন। রান্নার হাঁড়ি, দুধ দোহন, তরকারি সংরক্ষণ সহ সবকিছুতেই ছিল মাটির পাত্রের ব্যবহার। তবে কালের বিবর্তনে প্লাস্টিক ও মেলামাইনের আধিপত্য বেড়ে যাওয়ায় কমতে থাকে মাটির পাত্রের ব্যবহার। ক্রমেই মাটির তৈরি বাসন পরিণত হচ্ছে শৌখিনতায়। মাটির হাঁড়ি পাতিল, তারপর খোড়া বাসন, কাহা, এরূপ আরো অন্যান্য জিনিস তৈরি হইতো। মাটির কাজ এখন শিল্পের কাজ এখন নাই। মাটির কাজ শিখছি, আর অন্য কাজ শিখি নাই। এখন কি করুন, অনেকটা করেই খাইতে হয়। যে মাটির শিল্প ছিল অন্য সংস্থানের অবলম্বন, ক্রমেই সে পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নতুন প্রজন্মের মৃৎশিল্পীরা। এটার প্রতি আমাদের ভালোবাসা আছে বিধায় আমরা কাজ করি। মাটির জিনিসে খাবার রাখলে, এই খাবার খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয়। এই শিল্পকে না বাঁচাতে পারলে ক্ষতি হবে পরিবেশের। প্লাস্টিক আর মেলামাইন ব্যবহারে বিরূপ প্রভাব পড়বে বাস্তুতন্ত্রেও। প্লাস্টিক বা মেলামাইনের পণ্য আমাদের শরীরের জন্য ক্ষতিকর। অন দ্য কন্ট্রারি, মাটির যে তৈজসপত্র, এটা আমাদের হেলথ ফ্রেন্ডলি। অন্যান্য উপাদান দিয়ে তৈরি তৈজসপত্র সমূহ পচনশীল নয়, বিধায় মাটির তৈরি জিনিসপত্র অধিক পরিবেশ বান্ধব। শুধু গ্রামীণ ঐতিহ্য রক্ষা নয়, পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মাটির তৈরি বাসন কোসন ধরে রাখতে সমন্বিত উদ্যোগে জোর দিচ্ছেন পরিবেশবাদীরা। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
নাইজেরিয়া বাণিজ্যিক রাজধানী লেগোসের ল্যান্ডমার্ক সেন্টারে চলছে ফার্মা ওয়েস্ট আফ্রিকা মেলা। ফার্মা ওয়েস্ট মেলা বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি পশ্চিম আফ্রিকার দেশগুলোর ফার্মাসিউটিক্যালস সেক্টরের ব্যবসায়িকদের সাথে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে। 3 দিনব্যাপী এই বাণিজ্যিক মেলায় বিশ্বের প্রায় 50টি দেশে 250টি ফার্মাসিউটিক্যালস সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশ, ভারত, ইউরোপ, তুরস্ক এবং মেনা অঞ্চলের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানগুলো এতে অংশ নিয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরো পৃষ্ঠপোষকতায় 7টি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসও রয়েছে। মেলায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের উপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আয়োজন চলবে 16 এপ্রিল পর্যন্ত। বিশ্বখ্যাত জাপানি ইলেকট্রনিক্স ব্র্যান্ড শার্প এখন থেকে র্যাঙ্কন গ্রুপের প্রিমিয়াম রিটেল প্ল্যাটফর্ম র্যাঙ্কস ইমার্টে পাওয়া যাবে। গুলশানের র্যাঙ্কস ইমার্টের শোরুমে এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন র্যাঙ্কন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রোমো রফ চৌধুরী এবং শার্প কর্পোরেশনের বিইউ ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার থামুরা থামকি, র্যাঙ্কন ইলেকট্রনিক্সের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী সহ অন্যরা। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হামলা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলতি মাসে তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ঢাকায় গোপন বৈঠকে অংশ নিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনা ও পুলিশ কর্মকর্তা এবং অর্থ যোগানদাতাদের অভিযুক্ত করে প্রতিবেদন দেওয়া হবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। অপারেশন সিকিউট শাপলা নামে 2013 সালের 5ই মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা চালায় পুলিশ, র্যাব ও বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর্মার্ড পেট্রোল কার দিয়ে পুরো এলাকা ঘিরে রাত 2:30টার দিকে শব্দবোমার আতঙ্ক সৃষ্টি করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়া হয়। ওই মামলার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আমরা অনেক সাক্ষ্য আমরা নিয়েছি, অনেকগুলো আলামত আমরা জব্দ করেছি এবং আমাদের ওখানে যারা যারা এই মামলার মধ্যে সম্পৃক্ত বা তাদের সম্পর্কে আমরা একটা আইডেন্টিফাই করেছি। আমরা অতি সম্প্রতি আরও কিছু ব্যক্তিবর্গের সম্পৃক্ততা পাচ্ছি এর মধ্যে। আমরা আশা করছি যে আগামী 10-15 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট হয়তো তদন্তকারী সংস্থা থেকে চলে আসবে আমাদের কাছে। ঢাকায় অন্তত 2টি স্থানে গোপন কর্মপরিকল্পনা বৈঠকে বিনা উস্কানিতে হেফাজতের সমাবেশে হামলা চালানোর সিদ্ধান্ত হয়। ছিল তো গণজাগরণ মঞ্চের একটা মিটিং ছিল, তাদের ওখানে এক ধরনের উস্কানিমূলক বক্তব্য ছিল। শেখ হাসিনার নেতৃত্বে একটা মিটিং হয়েছিল, সরাসরি অংশগ্রহণ করেছে, অনেকে ফাইন্যান্স করেছে, ছাত্রলীগ যুবলীগের কর্মীদেরকে অনেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে। যারা যারা সেই মিটিংগুলোতে ছিল, গণজাগরণ মঞ্চেও যারা যারা উস্কানিমূলক বক্তব্য ছিল, যারা ফাইন্যান্স করেছে, যারা সরাসরি অংশগ্রহণ করেছে, সবাইকে আমরা নিয়ে আসব। তদন্ত প্রতিবেদনে সুপ্রিম রেসপন্সিবিলিটি নির্ধারণ করে সে সময়ের পুলিশের আইজি, ডিএমপি কমিশনার সহ 20 জনের মতো পুলিশ কর্মকর্তা এবং একজন নামকরা ব্যবসায়ী সহ 8 জন অর্থদাতার বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে তদন্ত সংস্থা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে নগরবাসীর সহায়তা চাইলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক ও ফুটপাত দখলমুক্ত কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, হকার ও রিকশা চালকদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে তাদের পুনর্বাসনে পরিকল্পনা নিচ্ছে সরকার। পাশাপাশি হলিডে মার্কেট ও নৈশকালীন মার্কেট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। তাদের হকারদের উচ্ছেদ শব্দটায় আমরা আসতে চাই না। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব। আমরা ঢাকা শহরে সান্ধ্যকালীন মার্কেট করব, হলিডে মার্কেট করব, শুক্র এবং শনি। এটার জন্য বিকল্প জায়গা আমরা অলরেডি ঠিক করেছি, সেগুলো আমরা দেব। আগে আমরা তালিকাগুলো ঠিক করে নেই, যারা যারা ঢাকা শহরে ব্যবসা করতে চায়। কাজে এটা একটা শৃঙ্খলা আনার জন্য আপনারা সহযোগিতা করেন, কেউ যেন এইভাবে না বসে পড়ে।
চীন ও বাংলাদেশের উদ্যোক্তাদের যৌথ পরিচালনায় চট্টগ্রামে যাত্রা শুরু করল মোবাইল ট্রেনিং সেন্টার সহ সেবা নির্ভর প্রতিষ্ঠান সিপিআর OICS স্কুল। আইসিসি কনভেনশন চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সিপিআর YCS স্কুল কর্তৃপক্ষ জানায়, চীন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড ফোন ও iOS-এর সব ধরনের রিপেয়ারিং, সেলস ছাড়াও বছরে অন্তত 10,000 দক্ষ কারিগর তৈরি করবে। অনুষ্ঠানে ছিলেন সিপিআর গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহ নেওয়াজ, প্রধান নির্বাহী SM আবদুল্লাহ, OICS এবং CEO ইয়াং চেংশান সহ অন্যরা। যদি আমার 1000 লোক যদি বছরে এই সেক্টর থেকে যেতে পারে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশকে স্বনির্ভর করার ক্ষেত্রে এবং জিডিপিতে অবদান রাখার ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে গেলাম। ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন বনানী 13তে তাদের তৃতীয় এবং সিগনেচার শাখা চালু করতে যাচ্ছে। নতুন লাইফস্টাইল স্পেসে থাকছে ফিমেল বিউটি স্যালন, মেল গ্রুমিং স্টুডিও এবং ওয়েলনেস ব্রিউ নামে বিশেষায়িত কফি এক্সপেরিয়েন্স। ইনফ্লুয়েন্সার ও ব্লগার বুশরা কবিরকে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ওয়েলনেস বাই মুন। বর্তমানে প্রতিষ্ঠানটি 3টি শাখা রয়েছে। 2026 সালের মধ্যে আরও 5টি নতুন শাখা চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছে। Serving the beauty salon services for female, it also gives services to male, and it also give a zone for the people who are looking for counseling. Amra mental health corner rakchi, amra ekta coffee shop rakchi, and not like small size. It is a 6,000 square feet place, and we are making it luxury yet affordable. 2 দশক পূর্ণ করল জনপ্রিয় ব্র্যান্ড মোজো। রাজধানী আকিজ হাউজে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে দেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড মোজোর 20তম জন্মদিন। একই সঙ্গে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ ও ধানমন্ডি রবীন্দ্র সরোবরে দিনব্যাপী বৈশাখী মেলা ও কনসার্ট হয়, যা 18 এপ্রিল পর্যন্ত চলবে। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের CEO সৈয়দ জহরুল আলম বলেছেন, ভোক্তাদের ভালোবাসায় মোজো অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে। সে সময় ছিলেন সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ অন্যরা। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে তেহরান ইসলামাবাদের প্রতিনিধি দল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত। উন্নয়ন সহযোগিতার কাছে $2 বিলিয়ন সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলা, অর্থনৈতিক স্থিতিশীলতা আনার লক্ষ্য। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতায় বিকল্প শ্রমবাজার খোঁজা হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করার উদ্যোগ। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে দূরদর্শী পরিকল্পনার স্বীকৃতি। বিএনপির 31 দফাকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প নেবে বিশ্বব্যাংক। ওয়াশিংটন ডিসিতে সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক। এবং স্বকীয় সংস্কৃতি ধারণ করে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান। নানা আয়োজনে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বর্ষবরণ। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে এবং OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।